গীতা সমস্ত সম্প্রদায়ের মানুষকেই আমন্ত্রণ জানায় বা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে গীতা বার্তা পৌঁছে দেয়। গীতার সারাংশ যদি আমরা আস্বাদন করতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যায়। কিন্তু এবারের এই গীতার পেছনে রাজনৈতিক গীতা আছে বলে মনে করা হচ্ছে। একদিকে গীতা পাঠ, কিন্তু প্রকারান্তরে পেছনে ভারতীয় জনতা পার্টি বুঝে নিতে চাইল হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ এবং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হলে তারা মাঠে আসেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ধর্ম মানে বাঁচা বাড়া, সম্প্রদায়টা ধর্ম নারী। ফলে এই জায়গাটায় তৃণমূল কংগ্রেস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণভাবে ইন্টেন্সিভলি তারা এই কর্মসূচিটা নিল এবং মেয়র রোডে তো বটেই, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের সংখ্যালঘু সেল এই সংহতি দিবস পালন করলো। একটা বৈধ ভোটার বাদ পড়লে লড়াই আন্দোলন হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দরকার পড়লে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও হবে। এ রাজ্যে এসআইআর হচ্ছে না, এ রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টেন্সিভ ডিভিশন। কে ববি হাকিম, কে ফিরাদ হাকিম চিনি না, আমি নেত্রীর কাছে যাব। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বঙ্গ রাজনীতিতে আতঙ্ক তো আগেই ছড়িয়েছিল। বিহার এসআইআরের পরে বাংলায় এসআইআর এবং সেই এসআইআরের মধ্যে দিয়ে বাংলার ঘরে ঘরে এখন আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে, কে ভারতের নাগরিক, কে ভারতের নাগরিক নয়, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে তোলপাড় পরিস্থিতি হলেও চাপা কিন্তু আতঙ্ক রয়েছে। কিন্তু সেই আতঙ্কর থেকেও একটা বড় আতঙ্ক এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে প্রবেশ করেছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এ কথা আমরা বলছি না, এ কথা এ রাজ্যের শাসক থেকে বিরোধী প্রত্যেকেই এক সুরে বলছে। কোথাও যেন মনে হচ্ছে ধর্মীয় মেরুকরণ হচ্ছে। সিংহাসন লড়াই, সেই সিংহাসন লড়াইয়েই উঠে আসছে একের পর এক ঘটনা এবং সেই ঘটনা প্রবাহে একদিকে রেড রোডে, একদিকে ব্রিগেডের ময়দান এবং সর্বোপরি একেবারে বর্ডার এরিয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা। অর্থাৎ একদিকে 5 লক্ষ গীতা পাঠ, মাঝখানে সংহতি দিবস এবং তারই মাঝে যে বিষয়টা এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয়, বেলডাঙ্গায় বাবরি মসজিদ। এবং এই 5 লক্ষে গীতা পাঠ, যেখানে বাগেশ্বর বাবার মতন এ রাজ্যে বহু মনীষী তারা কিন্তু এসছিলেন এবং তারই মধ্যে বেশ কিছু আতঙ্ক, সে ছবি আমরা তুলে ধরব এই মুহূর্তে। আমাদের সমস্ত আলোচনার যার সাথে আমার সহকর্মী, আমার ভাই বন্ধু সাংবাদিক সুচারু মিত্র, তার কাছেই সরাসরি চলে যাব। সুচারু, বঙ্গ রাজনীতিতে এসআইআর একটা তো আতঙ্ক আগে থেকেই ছিল, কিন্তু নতুন এক আতঙ্কের প্রবেশ ঘটেছে বঙ্গ রাজনীতিতে। ধর্মীয় ভাবাবেগ নিয়েই মূলত রাজনীতি চলছে। একদিকে বাগেশ্বর বাবা, ব্রিগেডের ময়দানে 5 লক্ষ গীতা পাঠ, তারপরেই সংহতি দিবস এবং তারপরেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ। এই বাগেশ্বর বাবা এসছিলেন তো গীতা পাঠ করতে, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বাগেশ্বর বাবা কলকাতায় পা রাখা একটা অন্য সমীকরণ কাজ করতে? নিঃসন্দেহে এটা ফেলে দেওয়া যায় না। দেখো, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডের ময়দান থেকে রবিবার স্লোগান উঠল, হরে কৃষ্ণ 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 হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। অর্থাৎ গীতাকে একটা ছড়িয়ে দেওয়ার আদ্যন্ত প্রচেষ্টা। এবং যেখানে দেখলাম যে দেশের কোনা কোনা থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তারা সেখানে অংশ নিলেন। সকাল থেকে মঙ্গল যজ্ঞ হলো, আরতি হলো এবং গীতা পাঠ অনুষ্ঠান দেখা গেল। 5 লক্ষ মানুষ একেবারে প্যারালালি তারা স্টেজের সামনে বসে পড়লেন, হাঁটু গেড়ে তারা গীতা পাঠ করলেন। কিন্তু এই গীতা পাঠ নিছকই শুধু গীতা পাঠ অনুষ্ঠান, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এই গীতা পাঠের মধ্যে কি কোথাও কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই? এটা বললে একদম ভুল হবে। অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দেখো, গীতা পাঠের অনুষ্ঠানে মঞ্চের 100 মিটারের মধ্যে
প্রথমেই বসে রয়েছেন বিভিন্ন নির্বাচিত বিজেপির সাংসদ, বিজেপির নেতারা। কখনো আমরা সুকান্ত মজুমদারকে দেখলাম, কখনো তার পাশে অন্যান্য বিজেপির সাংসদদেরকে দেখলাম যারা বসে গীতা পাঠ করছেন। তুমি বলবে তারা তো আমন্ত্রিত, তারা তো দলীয় পতাকা ছাড়া গিয়েছে, কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য খুব পরিষ্কার, যে হিন্দুরা কতটা সংহতি রয়েছে, তারা কতটা ঐক্যবদ্ধ, তাদের সেই টেম্পারমেন্টটা অরাজনৈতিক ব্যানারে, সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে বুঝে নেওয়া, যে বাংলার মানুষ, ব্রিগেডে আসা মানুষ কতটা সনাতন হিন্দু সংস্কৃতিকে তারা সম্মান করছে। যদিও গীতা সমস্ত সম্প্রদায়ের মানুষকেই আমন্ত্রণ জানায় বা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে গীতা বার্তা পৌঁছে দেয়, গীতার সারাংশ যদি আমরা আস্বাদন করতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যায়, কিন্তু এবারের এই গীতার পেছনে রাজনৈতিক গীতা আছে বলে মনে করা হচ্ছে। এবং তোমাকে বলি যে বাগেশ্বর বাবার এই যে পদার্পণ, এবং তিনি বললেন যেটা ভালো লাগছে, কলকাতায় এত সনাতনী মানুষ ছিলেন, এবং আরেকটি বক্তব্য যে আজ যেন গোটা বাংলা ব্রিগেডে উঠে এসেছে। ফলে এই সনাতনীরা কত ঐক্যবদ্ধ। তোমার একটা স্লোগান বিগত 1 বছর ধরে নিশ্চয়ই মনে থাকবে, বিভিন্ন মঞ্চে গিয়ে শুভেন্দু অধিকারী লাগাতার বলছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, হিন্দু হিন্দু, ভাই ভাই। এই যে স্লোগানটা, এই স্লোগানটা কিন্তু ওই লাইনেই হাঁটলো। ফলে একদিকে গীতা পাঠ, কিন্তু প্রকারান্তরে পেছনে ভারতীয় জনতা পার্টি বুঝে নিতে চাইল যে হিন্দুরা কতটা ঐক্যবদ্ধ, এবং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হলে তারা মাঠে আসেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় উত্থাপন করেছে আমার সহকর্মী ভাই, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যে গীতার কথা বলা হয়েছে, আগেও বলেছি স্বামীজি কিন্তু একটা কথাই বলতেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা যুবকদের পক্ষে অপেক্ষাকৃত ভালো। এ কথা যেমন তিনি বলেছেন, তার পাশাপাশি আর একটা কথা না বললেই হয় না, সেটা হচ্ছে এই ব্রিগেডের ময়দানে যারা আপনারা সেদিনকে চোখ রেখেছিলেন, তারা একটা ছবি আর দেখেছেন বারবার, যে সেখানে একজন ব্যবসায়ী, তিনি চিকেন প্যাটিস সেখানে বিক্রি করছিলেন, এবং তার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। 5 লক্ষ মানুষের মধ্যে হয়তো অনেকেই আছেন যারা ননভেজ খান। যদিও ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনায় সে বিষয়ে তদন্ত পরবর্তীতে হবে, কিন্তু সুচারু একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, যখন 26-এর এই বিধানসভা নির্বাচন, একটা আবহ তৈরি হচ্ছে, প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে লড়াই চালাচ্ছে, সেখানে মেয়র রোডের যেভাবে সংহতি দিবস পালন করা হলো, শুধু তাই নয়, সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকগুলোতে ঠিক একই দিবস পালন করা হয়েছে। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে ধর্মীয় রাজনীতিটাকেই মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং যেখানে এ রাজ্যের দুর্নীতি, শুধু তাই নয়, একের পর এক অভিযোগ আসছে, সেইগুলো কি আজকে বিরোধীদের কাছে ভোঁতা হয়ে গেছে? সেই কারণেই কি তারা ধর্মীয় রাজনীতি দিয়েই কি মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে, যে কারণে একদিকে তৃণমূল কংগ্রেস তারা সংহতি দিবস করছে? এ বিষয়টা নিয়ে তোমার কি মতামত? দেখো, তৃণমূল যে সংহতি দিবসটাকে খুব সামনে রাখবে এটা খুব পরিষ্কার, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কল দিয়েছিলেন যে এটাই হচ্ছে সঠিক সময়, এই সংহতি বা সম্প্রীতি দিবস যাই বলো না কেন, এই দিনটাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বক্তব্য রাখতে হবে। কারণ মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে যে এই বাংলায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকতে পারেন, কিন্তু তাদের ধর্ম একটাই, তারা মনুষ্য ধর্মে বিশ্বাসী। ওই জন্য একটা কথাই রয়েছে, যুগপুরুষোত্তমরা বলে গেছেন, ধর্ম মানে বাঁচা বাড়া, সম্প্রদায়টা ধর্ম নারী। ফলে এই জায়গাটায় তৃণমূল কংগ্রেস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণভাবে ইন্টেন্সিভলি তারা এই কর্মসূচিটা নিল, এবং মেয়র রোডে তো বটেই, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের সংখ্যালঘু সেল এই সংহতি দিবস পালন করলো, এবং সেখানে তারা মানুষকে নির্ভয়ে দিল যে এসআইআর নিয়ে বক্তব্য রাখুন, মানুষের কাছে যান, ভয় পাবেন না, যারা বাদ পড়বে, একটা বৈধ ভোটার বাদ পড়লে লড়াই আন্দোলন হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দরকার পড়লে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাও হবে, দরকার পড়লে নেত্রী দিল্লি যাবেন, সেখানেও ঘেরাও হবে। ফলে এই জায়গাটা এই সময় একটা ভোকাল টনিক, এবং এখানে দেখো সেই মানে ওই যে বিতর্কিত পরিকাঠামো বা বিতর্কিত কাঠামো ভাঙার দিনটা, সেইটাকেই বেছে নেওয়া হলো। ফলে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিটা। এবং সংহতি দিবস কিন্তু যেভাবে তৃণমূল কংগ্রেস পালন করলো, রাজ্যের আর কোনো দলকে তুমি সেভাবে পালন করতে দেখবে না।
একটা সময় বামেরা শহীদ মিনারে এই ধরনের সভা করতো, তোমার নিশ্চয়ই মনে আছে। বিমান বসু, মোহাম্মদ সেলিমরা বলতেন। আমি জানি না তারা এই কি ধর্মনিরপেক্ষ এসবের নামে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিতেন, তাদের ধর্মনিরপেক্ষতা কোথায় গেল? এবং বামপন্থীরা কিন্তু এই লড়াইয়ে না তারা এসআইআর ইস্যু ধরতে পারছে, না তারা কোনো বিষয়কে সামনে রাখতে পারছে, অনেক অনেক যোজন যোজন পেছনে পড়ে গেছে। এক্ষেত্রে তোমায় বলবো ষষ্ঠীদা, তুমি যদি তুল্যমূল্য দাঁড়িপাল্লার বিচার করো, একদিকে ব্রিগেডে গীতাপাঠ আর অন্যদিকে ঠিক তার একদিন আগে সংহতি দিবস, এই দুটো পাল্লায় কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকখানি এগিয়ে থেকে শুরু করেছে। আমি তোমাকে বারবার বলেছি, এ রাজ্যে এসআইআর হচ্ছে না, এ রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ রাজনৈতিক পর্যবেক্ষণ। যে দল সেটা ভালোভাবে করতে পারবে, যে দল বিএলও কি করছে তার মুভমেন্ট নজর রাখতে পারবে, যে দল বুথ লেভেল এজেন্ট কি করছে তার দিকে নজর রাখতে পারবে, যে দল বা একেবারে লাগাতার এই ইস্যুকে নিয়ে সামনে থাকতে পারবে। আমি আবার বলছি, 2026-এর নির্বাচনে একদিকে যদি মানে ধর্ম ইস্যু হয়, তাহলে অন্যদিকে ইস্যু হচ্ছে এসআইআর। একটা কথা অবশ্যই বলতে হয় সুচারু, সেটা হচ্ছে সারা পৃথিবী যতগুলো দেশ আছে, ভারতবর্ষ কিন্তু তার আলাদা একটা মাত্রা আছে। কারণ ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন রং বেরঙের তাদের কিন্তু তাদের সৃষ্টি, তাদের রুচি, সেগুলো আমরা বারবার দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে 1992 সালে যে সময় বাবরি মসজিদ ধ্বংস হলো, তারপরে সেই অযোধ্যায় সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির তৈরি হওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে, কিন্তু এতগুলো প্রায় 2 দশকের বেশি সময় কেটে যাওয়ার পরে হঠাৎ 6ই ডিসেম্বর, যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল উত্তরপ্রদেশের সেই অযোধ্যায়, কলকাতায় নয়, এ রাজ্যে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে, যেখানে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড একজন বিধায়ক, তিনি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করছেন এবং তার যাবতীয় প্রস্তুতি সেখানে শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে, সেখানে কয়েক কোটি টাকা ইতিমধ্যেই সেই ফান্ডিং এসে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে একদিকে যখন গীতাপাঠ, সম্প্রীতি দিবস বা সংহতি দিবস, যে কথা তুমি বলছিলে, এবং তার পাশাপাশি বাবরি মসজিদ, এবং যে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে প্রাণনাশের আশঙ্কা করছেন হুমায়ুন কবির, 6বার বিধানসভার চলাকালীনই আমরা দেখেছি বিভিন্ন সময় তাকে নোটিশ দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে, অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গ রক্ষা কমিটি, এবং তারপরে তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তার প্রাণনাশ হতে পারে। এ বিষয় নিয়ে তোমার কি মতামত রয়েছে? দেখো, নিঃসন্দেহে দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে এবং তৃণমূলের নেতা তথা শৃঙ্খলা রক্ষা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি জানিয়ে দেন হুমায়ুন কবিরকে যে তোমাকে দল আর চাইছে না, তোমায় দলে দরকার নেই, তুমি সাসপেন্ড, এখন থেকে আর কথা হবে না। প্রকারান্তরে কি বলেছেন হুমায়ুন কবির? কে ববি হাকিম, কে ফিরহাদ হাকিম, চিনি না, আমি নেত্রীর কাছে যাব। মানে কোইন্সিডেন্টই বলতে পারো, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় ওই জেলাতেই পৌঁছলেন, উত্তরবঙ্গের ওই জেলাতে। হুমায়ুন কবির গেলেন, মুখ্যমন্ত্রী দেখা করলেন না। হুমায়ুন কবির যখন ফিরে আসছেন তখন একটা কথা বললেন যে 22 তারিখে নতুন দল তৈরি করব, 135টা আসনে নির্বাচনে লড়ব, ভরতপুর এবং আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন সেখানে জিতবই 100% আশাবাদী, ওই জেতা আসন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাব, আবার দলে ঢুকবো। এই যে তার কথাবার্তাটা কিন্তু গুলিয়ে গেল। একদিকে তিনি বলছেন দল করব, আবার বলছেন 2টো আসন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যাব। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি 6 তারিখে আমরা দেখলাম যে সেখানে একটা ধর্মীয় জিনিস তৈরির জন্য প্রচুর ইট এলো, কাজ শুরু হয়ে গেল, ভিত্তিপ্রস্তর স্থাপনও হয়ে গেল। ঠিক তার 24 ঘন্টা কাটতে না কাটতেই হুমায়ুন কবির বলছেন যে তার প্রাণ সংশয়ের একটা সম্ভাবনা রয়েছে, তার উপর আক্রমণ হতে পারে, প্রাণঘাতী হামলা হতে পারে। তাহলে এখন হচ্ছে যে এই প্রাণঘাতী হামলায় তাকে সুরক্ষা দেবে কে? রাজ্য সরকারের পুলিশ সুরক্ষা দেবে, নাকি কোনো কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন হুমায়ুন কবির? এটা খুব বড় $1 মিলিয়ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার নিশ্চয়ই মনে থাকবে ষষ্ঠীদা,
রাজনৈতিক বিটের ক্ষেত্রে আমরা দুজনেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঘুরে বেরিয়েছি, কথা বলেছি। নওশাদ সিদ্দিকীর কথা আমি এই মুহূর্তে উল্লেখ করব, একদম। যাকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা প্রথমে নওশাদ চিঠি লিখেছিলেন, বারবার তার উপর ভাঙড়ের উপর, সত্যিই তার ভাঙড়ে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে, এরকম একটা অবস্থাতে নওশাদ চিঠি লিখেছিলেন। সেই চিঠি রেকমেন্ড করেছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক, কারণ তার প্রাণ সংশয়ের বিষয় রয়েছে। দলমত নির্বিশেষে, নওশাদ তো আর বিজেপি করেন না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা তিনি বিধায়ক। তার এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী পেয়েছেন নওশাদ, এখনো পর্যন্ত তার সঙ্গে সিআইএসএফ বন্দুকধারী সিআইএসএফ রয়েছে। তাহলে ভরতপুরের বিধায়ক কাকে চিঠি তার লিখবেন? রেকমেন্ডেশন এবং কে তার রেকমেন্ডেশন দেবে যে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক বা সিআইএসএফ দেওয়া হোক? হতে পারে শুভেন্দু অধিকারী ছাড়া, কারণ তিনি তো শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন, এই নন্দীগ্রাম ছেড়ে এসে ভরতপুরে লড়ে দেখান, 30,000 ভোটে শুভেন্দু অধিকারীকে হারাবো, এইসব কথা বলে তিনি তো হাওয়া গরম করে দিয়েছেন। রাজনৈতিক মাটি এতটাই তত্ত্ব করে ফেলেছেন, আমার মনে হয় না তাতে শুভেন্দু অধিকারী আমল দেবেন। তাহলে বিজেপির কি কোনো নেতা নেপথ্যে থেকে এই হুমায়ুন কবিরকে ব্যাকআপ দেবে, যাতে তার প্রাণ সংশয় না হয় বা যাতে তার ওপর প্রাণঘাতী হামলা না হয়? সিআইএসএফ এর জন্য কি চিঠিটা লিখে দেবেন? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চর্চিত বিষয়। এবং যদি হুমায়ুন কবির কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী পায় ষষ্ঠীদা, তাহলে কিন্তু অনেক কিছু রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। এই নতুন দলটা কোন ঘেঁষা, কারা এর নেপথ্যে রয়েছে, বা আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে অনেক মিম টিম দেখছিলাম, ফেক ছবি, যদিও এখন ডিসইনফরমেশনের বন্যা বয়ে যায়। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হঠাৎ করে মেইনস্ট্রিম রাজনীতি থেকে সরে গিয়ে কিছু পরিকল্পনা করেন, হঠাৎ করে তার বিভিন্ন ছবি। কিন্তু আমি সেই কল্পনায় যাচ্ছি না। যদি ধরে নেওয়া পরিস্থিতি এমন হলো যে তিনি একটি আবার অন্য মূলধারার দলে গেলেন, তাহলে কিন্তু তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে। এক, দুই বলেছেন নিজে নতুন দল করব, 22 তারিখে নতুন দলের ঘোষণা দেবো, আবার বলছেন প্রাণ সংশয়। ফলে আমরা দেখব হুমায়ুন কবিরকে বাঁচাতে, যাতে তার প্রাণ সংশয় না হয়, কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্যের সশস্ত্র পুলিশ, কোন নিরাপত্তা বেষ্টনী তিনি পেতে চলেছেন ষষ্ঠীদা? হ্যাঁ, একেবারে এটা বলতেই হয়, কোথাও যেন হচ্ছে অতৃপ্ত আত্মা প্রতিটা রাজনৈতিক দলেরই আছে কম বেশি। বিজেপিতে হয়তো সেরকম কাউকে হয়তো পাওয়া গিয়েছে, যেখানে হয়তো এই হুমায়ুন কবির সেখান থেকে হয়তো খানিকটা হলে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সময় আপনাদের সকলেরই মনে আছে যে এই ওয়াকফ সংশোধনী আইন 2025 যে সময় পাস হলো, সেই সময় সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, যেখানে আমরা দেখেছি যে আইএসএফ বিধায়ক, যেটা সুচারু একটু আগেই বলছিল, নওশাদ সিদ্দিকী এবং তার পাশাপাশি তৃণমূল বিধায়ক এই হুমায়ুন কবির, তারা যৌথভাবে একটা পিটিশন করেছিল এবং সেই পিটিশনে তারা সুপ্রিম কোর্টে মামলা করে। তবে আইএসএফের নওশাদের সাথে হুমায়ুন কবিরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে আগামী দিনে এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অবস্থান নিয়ে। কারণ সুচারু যে কথাটা বলছে, যদি তাই হয়ে থাকে, কোড আনকোড যদি ধরা যায়, তাহলে যেটা বিজেপি দীর্ঘ সময় ধরে বিধানসভার বাইরে হোক, বিধানসভার অন্দরে হোক, বারবার শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, হিন্দু হিন্দু ভাই ভাই, এই কথাটা কি শুভেন্দুর মুখে আর শোভা পাবে কিনা, সেটা সময় তার উত্তর দেবে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে সার্বিক স্বাচ্ছন্দ্য এবং সার্বিক পরিষেবার কথা উঠে আসে। হ্যাঁ, যেভাবে গত কয়েকদিন ধরে ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে সারা ভারতবর্ষের নজর, সারা পৃথিবীর নজর রয়েছে কিন্তু এই ইন্ডিগো বিমানবন্দরের এই ঘটনা, এবং যেখানে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, আদৌ সেই ভূমিকা নেওয়া হয়েছিল কিনা, এবং আগামী দিনে এই বিমান পরিষেবা ভারতবর্ষ থেকে উঠে যাবে না তো, এই প্রশ্নই কিন্তু এখন উঠে আসছে। যে বিষয়ে অবশ্যই আমি সুচারুর কাছ থেকে জানতে চাইব যে, সুচারু, গত বেশ কয়েকদিনে খবরের শিরোনামে বারবার উঠে আসছে ইন্ডিগোর যে পরিষেবা, যাত্রী দুর্ভোগ, এবং যেভাবে অন্যান্য বিমান পরিষেবা নিতে গেলে মানুষকে যে পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে আগামী দিনে ভারতবর্ষের এই বিমান পরিষেবা সঠিক সচল থাকবে তো? দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতবর্ষের বিমান মন্ত্রক নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এটা তো ঠিক, আহমেদাবাদের তুমি যে ঘটনাটা দেখেছিলে, ওই প্লেনটা অত দূর পর্যন্ত যাচ্ছিল লন্ডনে, তার আগেই আহমেদাবাদে একটা হাসপাতালের ওপর ভেঙে পড়লো। এইরকম প্রচুর ঘটনা দেখা যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয়। এবং
প্রাইভেট ফ্লাইটের ক্ষেত্রেও নানা রকম প্রশ্ন বিপর্যয় আসছে। এবার ইন্ডিগো দাঁড়িয়ে গেল সেই কাঠগোড়াতে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন যে ইন্ডিগোর এই বিপর্যয়ের আসল কারণ ইন্ডিগো কর্তৃপক্ষ নয়, আসল কারণ কেন্দ্রীয় সরকার। ফের কেন্দ্রকে তিনি কাঠগোড়ায় দাঁড় করালেন। বিষয়টা হচ্ছেটা কি, মানে দিনের পর দিন নানা অব্যবস্থা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাইট সঠিক সময় ছাড়তে পারছে না, আবার এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি না পেয়ে আকাশেই 3-4 বার চক্কর কেটে যাচ্ছে। মানে এত ভুলভ্রান্তি আসছে কি করে, যেখানে ভারতবর্ষের মতো অত্যন্ত সিভিলাইজড এই কান্ট্রি, সেখানে এই ধরনের ঘটনা কিভাবে বারবার ঘটছে। এবং ইন্ডিগো তার বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, ফলে বিপর্যয় তৈরি হয়েছে। ফলে কোথাও না কোথাও এই বেসামরিক বিমান মন্ত্রক নিয়েও কিন্তু একটা আলোচনার জায়গায় এসে যাচ্ছে এবং সমালোচনার ঝড় উঠছে। যেখানে বাংলাদেশের কথা বলছিলে, যেখানে বাংলাদেশের মতো একটা দেশ, সেখানে তাদের যে বিমান পরিষেবা এবং ভারতবর্ষের যে বিমান পরিষেবা, কোথাও কি আজকে আলাদা জায়গা তৈরি করেছে, নাকি ভারতবর্ষ থেকে বাংলাদেশে এগিয়ে রয়েছে? বাংলাদেশ একটা ছোট দেশ, সেখানে অনেক ছোট ছোট বিমান আছে ষষ্ঠীদা, মানে খুব লোকালি ডোমেস্টিক যাওয়া যায়, ছোট্ট ছোট্ট বিমানে করে বাংলাদেশে যাওয়া যায়। এবার ঢাকা থেকে চাপলে আর একটা কোথাও নামলে 1 ঘন্টা 50 মিনিট 40 মিনিটের দূরত্ব, মানুষকে এন্টারটেন করবার জন্য। তাদের পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন আছে, মানে বাংলাদেশের পরিকাঠামো নিয়ে অনেক প্রশ্ন আছে, তাদের এয়ারপোর্ট নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু ভারতবর্ষের মতো জায়গা, যেখানে প্রতিদিন শয়ে শয়ে ফ্লাইট ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে ছাড়ে, কলকাতা বিমানবন্দর, দিল্লি, একাধিক জায়গা রয়েছে, মানে এটা কি হচ্ছে? মানে আমরা কি এবার মানে বাংলাদেশের ফ্লাইট পরিষেবার সঙ্গে আমাদের তুলনা চলবে? যেখানে লন্ডন বা অন্যান্য জায়গার সঙ্গে ভারতবর্ষের তুলনা চলতো, কোথাও না কোথাও সেই গৌরবে বারবার কালিমা লিপ্ত হচ্ছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের যথেষ্ট তার গুরুত্ব রয়েছে। তার কারণ তিনি যে অভিযোগ করেছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, অবশ্যই বলতে হয় কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা ছিল, যেটা তারা পালন করতে ব্যর্থ হয়েছে। কারণ বিমান পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন বিমান সংস্থাগুলোকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, যে গাইডলাইন অন্যান্য বিমান সংস্থাগুলো মানলেও ইন্ডিগো কিন্তু তারা মানতে চায়নি। কিন্তু না মানার পরেও ইন্ডিগোর বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি, এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুলেছিলেন, এর মধ্যে কোথাও কোনো কিন্তু রাজনীতি নেই। সেখানে মানুষের যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা তারা পাননি। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামী পরবর্তী যে ভিডিওতে নতুন কোনো ইস্যু, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। এবং অবশ্যই যাওয়ার আগে একটা কথা বলে যাই, ভিডিওটা দেখুন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য বা বক্তব্য অবশ্যই আপনারা জানান, কারণ আপনাদের বক্তব্যই আমাদের আগামী দিনে পথ চলতে অনেকটাই সুবিধে করে দেবে। এবং আমি এবং আমার সহকর্মী, আমার ভাই বন্ধু সুচারু মিত্র এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে।